বন্ধুরা, একটু কল্পনা করুন, আপনি একটি স্টিলের টিউবের মধ্যে আছেন। চারদিকে শুধু ধাতব দেওয়াল, বাইরে কয়েকশো মিটার গভীর সমুদ্রের অসহ্য চাপ, উপরে সূর্যের আলো নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই। আর এই অবস্থায় আপনাকে মাসের পর মাস বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে এবং জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে হবে। এটাই হলো একজন সাবমেরিনারের প্রতিদিনের বাস্তবতা। আজকে আমরা জানব সাবমেরিনারদের সেই অবিশ্বাস্য জীবনের কথা। জানব কিভাবে তারা অক্সিজেন পান, পানি পান, খাবার খান। জানব সেই মানসিক লড়াইয়ের কথা, যা কোনো শত্রু নয়, বরং নিজের মস্তিষ্কের সাথে। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি ঘুমের কথা। সাবমেরিনে ঘুমানো মানে কফিনে শুয়ে থাকার মতো। এটা একটু বেশি বলা হলো মনে হচ্ছে? মোটেও না। ইউএসএস মিসুরির মতো সাবমেরিনে 135 জন ক্রু মেম্বার থাকেন, কিন্তু বেড আছে মাত্র 94টি, অর্থাৎ 41 জনের জন্য কোনো নির্দিষ্ট বেড নেই। এখানে একটি সিস্টেম চলে, যার নাম হট বাঙ্কিং। একজন নেভি সোলজার যখন ডিউটিতে ওঠেন, ঠিক সেই মুহূর্তে অন্য একজনের ডিউটি শেষ হয়, আর সে গিয়ে সে এখনও গরম বেডেই শুয়ে পড়েন। মানে বেড কখনো ঠান্ডা হওয়ার সুযোগই পায় না। এই বেডগুলো এত সংকীর্ণ যে শুধু শুয়ে থাকা যায়, বসার কোনো উপায় নেই। আর একটি বেডের ঠিক উপরে আরেকটি বেড, মাঝে এতটুকু জায়গা যে পাশ ফেরাতেও কষ্ট হয়। এখন প্রশ্ন হলো, এত কম বেডে এত মানুষ ঘুমান কিভাবে? উত্তরটা হলো, সাবমেরিনে কোনো দিন নেই, কোনো রাত নেই। এটি সমুদ্রের কয়েকশো মিটার নিচে। সূর্যের আলো এখানে কোনো দিন পৌঁছায় না। তাই ক্রুদের শিফট করা হয় ঘুরিয়ে ঘুরিয়ে। কেউ ঘুমাচ্ছেন, কেউ ডিউটি করছেন। এভাবে চলতে থাকে 6 থেকে 7 মাস। ঘুমও নিজের নয়, বেডও নিজের নয়। কিন্তু মস্তিষ্ককে বোঝানোর জন্য একটি চতুর ব্যবস্থা আছে। দিনের বেলা সাবমেরিনের ভেতরে প্রাকৃতিক আলোর মতো সাদা আলো জ্বালানো হয়, আর রাতের শিফটে আলো হয়ে যায় লাল। এই লাল আলো মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন বিশ্রামের সময়। এটাই তাদের কৃত্রিম সূর্যোদয় এবং সূর্যাস্ত। এবার কথা বলি খাবারের কথা। একটি সাবমেরিন যখন মিশনে বের হয়, তখন তাতে প্রায় 20,000 কেজি পর্যন্ত খাবার লোড করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই খাবার রাখার জন্য কোনো আলাদা স্টোরেজ নেই। পুরো সাবমেরিনকেই একটি বিশাল গোদামঘর বানিয়ে ফেলা হয়। বেডের নিচে ক্যান আছে, করিডোরে বাক্স আছে, প্রতিটি ফাঁকা জায়গায় খাবার। ক্রু মেম্বাররা এই বাক্সের ওপর দিয়েই হাঁটেন। প্রথম কয়েক সপ্তাহ তাজা ফল, সবজি, দুধের তৈরি খাবার পাওয়া যায়। তারপর সেগুলো শেষ হলে বাকি পুরো মিশন চলে ক্যান করা এবং ফ্রোজেন খাবার দিয়ে। তবে সাবমেরিনের খাবারকে মোটেও খারাপ বলা যাবে না, বরং নৌবাহিনীতে সাবমেরিনের খাবারকে সেরা মানের বলে গণ্য করা হয়। কারণটা অনেক গভীর। যখন একজন মানুষ মাসের পর মাস আলোহীন, পরিবারহীন একটি ধাতব বাক্সে বন্দী থাকেন, তখন ভালো খাবারই একমাত্র জিনিস যা তার মনোবল ধরে রাখে। সাধারণত আমরা দিনে 3 বার খাই, কিন্তু সাবমেরিনে খাওয়া হয় 4 বার। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং মাঝরাতের পর আরেকটি বিশেষ মিল, যার নাম মিড রাতস। এই মাঝরাতের খাবারটা কেন? কারণ সাবমেরিনের ভেতরের পরিবেশ এতটাই মানসিক চাপের যে শরীর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্যালোরি পোড়ায়। রাতের শিফটে যারা কাজ করেন, তাদের জন্য এই মিড রাতসই শক্তির একমাত্র উৎস। কিছু দীর্ঘ মিশনে আইসক্রিম মেশিন থাকে, বিশেষ উপলক্ষে স্টিক নাইট হয়। একজন প্রশিক্ষিত শেফ থাকেন সাবমেরিনে, কারণ ক্রুদের মনোবল অটুট রাখার জন্য খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, এটা একটা মানসিক ওষুধ। তবে রান্না সবসময় ইলেকট্রিক স্টোভ এবং ওভেনে হয়। গ্যাসের আগুন সাবমেরিনে ব্যবহার নিষিদ্ধ, কারণ একটি সিল করা টিউবে আগুন মানেই বিপদ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অক্সিজেন কোথা থেকে আসে? সমুদ্রের কয়েকশো মিটার নিচে কোনো জানালা নেই যা খুললে বাতাস আসবে। এটি একটি সম্পূর্ণভাবে সিলবন্ধ ধাতব টিউব। তাহলে 130 জনেরও বেশি মানুষ মাসের পর মাস শ্বাস নেন কিভাবে? উত্তরটা বিজ্ঞানের এক অসাধারণ কৌশলে লুকিয়ে আছে। সাবমেরিনে ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়। সমুদ্রের লবণাক্ত পানিকে বিদ্যুতের মাধ্যমে ভেঙে ফেলা হয়। পানির রাসায়নিক সংকেত মনে আছে? H2O, অর্থাৎ 2টি হাইড্রোজেন আর একটি অক্সিজেন। বিদ্যুৎ দিয়ে পানি ভাঙলে আলাদা হয়ে যায় অক্সিজেন এবং হাইড্রোজেন। অক্সিজেন সাবমেরিনের ভেতরে ছেড়ে দেওয়া হয়, আর বাড়তি হাইড্রোজেন গ্যাস বাইরে বের করে দেওয়া হয়। একজন মানুষ প্রতিদিন প্রায় 600 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 130 জন ক্রু মেম্বারের জন্য সাবমেরিনকে প্রতিদিন তৈরি করতে হয় প্রায় 78,000 লিটার অক্সিজেন। এটা অনেকটা পানির নিচে একটি মহাকাশ স্টেশন পরিচালনার মতো।
এই সিস্টেম এক মুহূর্তের জন্য বন্ধ হলে কয়েক মিনিটের মধ্যেই ক্রুরা শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করবেন। কিন্তু অক্সিজেন তৈরি করাই যথেষ্ট নয়। মানুষ যখন শ্বাস নেন তখন অক্সিজেন গ্রহণ করেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়েন। এই কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে তাহলে বাতাসে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড 10% বেশি হলে মানুষের মাথা ব্যথা শুরু হয়, বিচার ক্ষমতা কমে যায় এবং একসময় চেতনা হারিয়ে যেতে পারে। এজন্য আধুনিক সাবমেরিনে কার্বন ডাই অক্সাইড স্ক্রাবার থাকে। সাবমেরিনের বাতাসকে একটি বিশেষ টাওয়ারের মধ্য দিয়ে পাঠানো হয়। সেখানে অ্যামাইন নামের একটি তরল পদার্থ স্প্রে করা হয়, যা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। আর যদি এই সিস্টেম কখনো বিকল হয় তাহলে এমার্জেন্সির জন্য থাকে সোডা লাইম বা লিথিয়াম হাইড্রক্সাইডের বিশেষ ক্যানিস্টার। এই ক্যানিস্টারের মধ্য দিয়ে বাতাস গেলে রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শক্ত কার্বনেটে পরিণত হয়ে আটকে যায়। সমুদ্রে থেকেও পিপাসায় কাতর। সাবমেরিন হাজার হাজার কিলোমিটার লবণাক্ত পানির ওপর ভেসে বেড়ায়, কিন্তু এই পানি পান করার উপযোগী নয়। রান্না করা যায় না, গোসল করা যায় না। তাহলে ফ্রেশ পানি আসে কোথা থেকে? পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। সমুদ্রের পানিকে বাষ্প করে সেই বাষ্প ঠান্ডা করে ফ্রেশ পানি তৈরি করা হয়। আধুনিক সাবমেরিনে থাকে হাইটেক ফিল্টার বা রিভার্স অসমোসিস সিস্টেম, যা পানি থেকে লবণ আলাদা করে বিশুদ্ধ পানি তৈরি করে। কিন্তু পানি তৈরি করে দিলেও তা ব্যবহারের কঠোর নিয়ম আছে। বন্ধুরা, জানলে অবাক হবেন, একজন সাবমেরিনারকে মাত্র 60 সেকেন্ডের মধ্যে গোসল শেষ করতে হয়। হ্যাঁ, মাত্র 1 মিনিট। চারপাশে সমুদ্রের পানি আর মাথার উপরে পানির চাপ, তবু একজন সাবমেরিনার প্রতিটি ফোঁটা পানির জন্য হিসাব করেন। টয়লেটের বর্জ্য যায় কোথায়? এটা হয়তো একটু অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু সাবমেরিনের বাস্তবতায় এটি একটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রের কয়েকশো মিটার গভীরে, যেখানে বাইরের চাপ অত্যন্ত বেশি, সেখানে বর্জ্য বের করা কিভাবে সম্ভব? প্রথমে টয়লেটের বর্জ্য জমা হয় স্যানিটারি ট্যাঙ্কে। যখন এই ট্যাঙ্ক ভরে যায় তখন সমুদ্রের চাপের চেয়েও বেশি শক্তিশালী পাম্প ব্যবহার করে এই বর্জ্য সমুদ্রে ঠেলে বের করা হয়। কিন্তু এখানে একটি অত্যন্ত বিপজ্জনক ধাপ আছে। ভ্যালভগুলো সঠিক ক্রমে খুলতে হয়। যদি বাইরের ভ্যালভ আগে খোলে এবং ভেতরেরটা পরে খোলে, তাহলে সমুদ্রের পানি কামানের গুলির মতো গতিতে ভেতরে ঢুকে পড়বে। শক্ত বর্জ্য এবং আবর্জনাকে চাপ দিয়ে ছোট করা হয়, স্টিলের বিশেষ কন্টেনারে ভরে সিল করা হয়, আর কখনো কখনো টর্পেডো টিউবের মাধ্যমে এই কন্টেনার সমুদ্রে লঞ্চ করে দেওয়া হয়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, মানুষের মন। মেশিন তার কাজ করে যায়, অক্সিজেন তৈরি হয়, পানি পরিষ্কার হয়, খাবার রান্না হয়, কিন্তু মানুষের মস্তিষ্ক সেটাকে সামলায়। বলা হয় সাবমেরিনারদের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, তাদের নিজেদের মন। মাসের পর মাস সূর্যের আলো নেই, পরিবারের সাথে কথা বলার সুযোগ নেই, একই চেহারা, একই গন্ধ, একই শব্দ। এই পরিবেশে ক্লস্ট্রোফোবিয়া, ডিপ্রেশন এবং উদ্বেগ অনেক রোগেই গ্রাস করে। এই কারণেই নৌবাহিনীর সিলেকশন প্রক্রিয়ায় ক্লস্ট্রোফোবিয়া অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়। সামান্যতম লক্ষণ দেখা গেলেই প্রার্থীকে বাদ দেওয়া হয়, কারণ সংকীর্ণ জায়গায় আতঙ্কিত হলে প্যানিক অ্যাটাক হয়, হৃদস্পন্দন বেড়ে যায় এবং মস্তিষ্ক সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। আর সাবমেরিনে ভুল সিদ্ধান্তের মানেই মৃত্যু। সাবমেরিনে ছোটখাটো তর্কও মারাত্মক হয়ে উঠতে পারে, তাই মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়। লাল সাদা আলোর সিস্টেম তো আগেই বললাম, এর সাথে চলে কাজের সুনির্দিষ্ট রুটিন, মনোরঞ্জনের ব্যবস্থা এবং দলীয় বন্ধন তৈরির নানা কার্যক্রম। ইতিহাস বলে এই মানসিক চাপ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 1944 সালের অক্টোবরে ইউএসএস ট্যাং নামের সাবমেরিন থেকে একটি টর্পেডো ফায়ার করা হয়েছিল, কিন্তু সামান্য হিসাবের ভুলে সেই টর্পেডো শত্রুকে না মেরে ঘুরে এসে নিজের সাবমেরিনকেই আঘাত করে। এটাই সাবমেরিন জীবনের নিষ্ঠুর বাস্তবতা। এখানে ভুলের কোনো সুযোগ নেই। রেকর্ড এবং বাস্তবতা। 2024 সালে ব্রিটিশ সাবমেরিন এইচএমএস ভেঞ্জেন্স টানা 201 দিন পানির নিচে থেকে এক নতুন রেকর্ড করেছে। 201 দিন, প্রায় 7 মাস। এই সময়ের মধ্যে তারা না দেখেছেন সূর্য, না ছুঁয়েছেন পরিবারের কাউকে। সাবমেরিনের ভেতরে ব্যক্তিগত জায়গা বলতে মাত্র 20 বর্গফুট। একটি সাধারণ কারাগারে বন্দির জন্য থাকে 80 বর্গফুট, অর্থাৎ একজন সাবমেরিনার কারাবন্দির চেয়েও কম জায়গায় মাসের পর মাস জীবন কাটান, এবং সেটা তারা করেন স্বেচ্ছায়, দেশের জন্য। বন্ধুরা, আমরা যখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে ঢেউয়ের দিকে তাকাই, তখন হয়তো ভাবি না যে এই পানি শত শত মিটার নিচে কিছু মানুষ আজও লড়াই করছেন, শুধু শত্রুর সাথে নয়, অক্সিজেনের সাথে, পানির সাথে, মাধ্যাকর্ষণের সাথে, এবং সবচেয়ে বড় লড়াই নিজেদের মনের সাথে। তারা সেই মানুষ যারা কফিনের মতো বেডে শুয়ে ঘুমান, 60 সেকেন্ডে গোসল শেষ করেন,
একই গন্ধ আর একই চেহারার মধ্যে মাসের পর মাস কাটান এবং তবু তারা হাসেন, কাজ করেন, দেশকে রক্ষা করেন। আজকের ভিডিওতে আমরা সাবমেরিন জীবনের শুধু একটি ছোট্ট ঝলক দেখলাম। বাস্তবতা এর চেয়েও অনেক বেশি জটিল, অনেক বেশি চ্যালেঞ্জিং। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই অসাধারণ মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে কমেন্টে লিখুন। দেখা হবে পরের ভিডিওতে।